আচ্ছা, এবারে আমরা আসবো হলো সেটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেগুলো ছিল সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা যে কৃত প্রত্যয়টা আছে সেটা কিন্তু ইজি, যার মধ্যে যেমন অ দিয়ে আছে, অ দিয়ে কি কি, যেমন পর, পর মূল ধাতুটা আর তার সঙ্গে হচ্ছে অপ্রত্যয়। ঠিক আছে, তারপর যেমন হচ্ছে যে ধর, যেমন হচ্ছে মার, মার। এবার এটা মার আছে বলে কিন্তু এটা যে আ হবে তা নয়, এখানে হচ্ছে ধাতুটা হবে মার প্লাস হচ্ছে অ। ঠিক আছে, এটা হলো মার। আচ্ছা, এবারে হচ্ছে সাজ, খোঁজ, খোঁজটা বলবো। খোঁজটা কেন বলবো? খোঁজের ধাতু কি হতে পারে? খুঁজ হবে, খুঁজ। এই ধাতুগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। খুঁজ, খুঁজ প্লাস হচ্ছে অ। চল, চল তো আমরা জানি চল প্লাস অ, এটা ইজি। আচ্ছা, এবার যদি বলে ডাক, তাহলে ডাক প্লাস হচ্ছে অ। এই অটা হলো প্রত্যয়, এটা হচ্ছে ধাতু। তাহলে এটা হলো, তাহলে কি হবে? বাংলা কৃত প্রত্যয়। প্রথমটা হলো অ দিয়ে, পরেরটা হচ্ছে 2 নম্বর, যেখানে আমরা ফার্স্টে পাবো হচ্ছে এটা মোটামুটি সহজ আছে, যে বসত, বস যুক্ত অত, বসত। এগুলো খুব একটা কঠিন না। আচ্ছা, বসত যেমন আছে, আবার অপ্রত্যয়ান্ত আর কি, বসতি, বস যুক্ত অতি, এইগুলো। আচ্ছা, এবারে হলো অন, অনটা বেশি গুরুত্বপূর্ণ। আ যেটা আছে, আটাও সহজ আছে। আটা দিয়ে যেমন হচ্ছে চলা, চল যুক্ত আ, চলা, লাস্টে যদি আকার থাকে, চাওয়া, চাহ যুক্ত আ বা ওয়া। ঠিক আছে, এইভাবে। এগুলো খুব একটা দেয় না, সাধারণত সংস্কৃত প্রত্যয় বেশি আসে আর শব্দ প্রত্যয় থেকে আসে, এগুলো খুব একটা দেয় না, সহজ এগুলো। বাজ যুক্ত ইয়া, বাজাইয়া, তবে পড়ে তো যেতেই হবে সবকিছু। নাচাইয়া, নাচ যুক্ত ইয়া, এগুলো হয়তো একটা একটা করে দিল এইরকম। আচ্ছা, যেমন হচ্ছে আই দিয়ে যেগুলো আছে, আই, যাচাই, যাচ যুক্ত আই, মারাই, চড়াই, তারপরে হচ্ছে এইগুলো, বাছাই, বাছ যুক্ত আই, বাছাই, বাছাই, এইগুলো। আ দিয়ে গাওয়া, চষা, তারপরে হচ্ছে মেলা, মেলাটা বলবো, আ দিয়ে মেলাটা বলে দেবো। মেলার ধাতু কি হবে? মেলার ধাতু হবে মিল, মেলার ধাতু হচ্ছে মিল যুক্ত আ, আটা প্রত্যয়, মিল হচ্ছে ধাতু। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ে, ইয়েটা যেমন বাজাইয়া, না আচ্ছা, নাচিয়ে, বাজিয়ে, এইগুলো, বলিয়ে, কইয়ে, লিখিয়ে, এইগুলো। আর এন দিয়ে হচ্ছে, এন দিয়ে হচ্ছে বাইন, গাইন, এইগুলো। বাইন, গাইন, এইগুলো হচ্ছে এন দিয়ে। তাহলে ইয়া, এই যে বাজাইয়া, বাজিয়ে, নাচাইয়া, নাচিয়ে, এইগুলো। নাচ যুক্ত ইয়ে, নাচাইয়া, ইয়া থেকে ইয়ে, এটা সরলীকরণ ঘটেছে। একেবারেও দিয়ে দিতে পারে নাচ যুক্ত ইয়ে বলে, নাচিয়ে, এইভাবে। আচ্ছা, এবার একটা জিনিস করাবো, যেটা হচ্ছে আড়ি দিয়ে, আড়ি,
আড়ি দিয়ে যেটাকে শব্দটা আসে উড়ি ব্র্যাকেটে, সিম্পলিফিকেশন হয়ে শব্দটা আসে হচ্ছে উড়ি। কেন আসে? যেমন এই যে আড়ি, এই যে ডুবাড়ি, ডুব যুক্ত আড়ি, ডুব যুক্ত আড়ি, এটা হচ্ছে ডুবাড়ি, এটা সিম্পলিফাইড হয়েছে ডুবুড়ি বলে, সিম্পলিফাইড হয়েছে ডুবুড়ি। আচ্ছা, তা এখানে একটা জিনিস বলবো, এই আড়িটা অনেক জায়গায় আড়ি প্রত্যয়টা আর রয় দীর্ঘই হবে, অনেক জায়গায় আর রয় হর্ষই থাকে, আর রয় দীর্ঘইও হয়, ঠিক আছে? বামন দেবের বইতে আর রয় দীর্ঘই আছে। ও ম্যাম, তাহলে অপশনে কোনটা থাকবে? এবার অপশনে সবসময় যে আমরা তো সঠিক পাই না, তাই না? অপশনে আর ইটাও থাকতে পারে, আর রয় হর্ষইও থাকতে পারে, আর রয় দীর্ঘইও থাকতে পারে, দুটোর কোনোটাই ভুল নয়, এটা বলে দিই। না ম্যাম, বলছি উড়ি থাকবে না তো, শুধু আড়ি থাকবে? ও আচ্ছা, উড়ি থাকবে। হ্যাঁ, উড়ি যদি থেকেও থাকে, ডুব যুক্ত উড়ি দেওয়ার চান্সেসটা খুব কম, তার কারণ এইটার সিম্পলিফাইড ফর্ম হয়েছে উড়ি, মানে আমরা যেমন সেই অপিনিহিতি থেকে পড়ি না যে এটার থেকে এইটা এসছে, তো ওই জিনিসটা, তো আরই পরবর্তীকালে ওটা থেকে উড়ি এসছে, থাকবে না, উড়িটা থাকার চান্স কম, আড়িটা বেশি থাকার চান্স। এবার যেটা আমি বলছিলাম যে অনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো তো ইজি, তি যেগুলো আছে ঘাটতি গুনতি এগুলো নিয়ে খুব একটাই নয়, অনটা একটু বলে দেব। অনটা হলো, অন হচ্ছে যেটা ভাববাচ্যে ধাতুর সঙ্গে এই প্রত্যয়টা যুক্ত হয়, দিয়ে ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠন করে। অনটা বলবো যেটা হলো ভাববাচ্যে এটা ধাতুর সঙ্গে যুক্ত হয়, ধাতুর সাথে যুক্ত হয়, আর ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়। ক্রিয়াবাচক বিশেষ্য মনে পড়ছে তো, যে বিশেষ্য পদ আমরা জানি যে ক্রিয়াটার নাম বোঝাচ্ছে, ক্রিয়াবাচক বিশেষ্য সেই ধরনের শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সেটার শব্দগুলো কি কি হতে পারে? যেমন যদি বলি ঝুলন, ঝুল যুক্ত অন, বিশেষ উৎসব যেটা ঝুলন, এই যে অন। তারপরে যে ভাঙন, ভাঙ যুক্ত হচ্ছে অন, ভাঙন। এমন শব্দ হচ্ছে দোলন, দুল যুক্ত অন, কাঁদন, কাঁদ যুক্ত অন, সাধন, সাধ যুক্ত অন, মরণ, মর যুক্ত অন। এবার এখানে একটা বিষয় আছে মরণ, মরণ স্পেলিং কি? মরণ মধ্যে ন হয়, তাই তো, মর যুক্ত অন হবে এটা, কিন্তু অন প্রত্যয় অয়ে কিন্তু মূর্ধন্য হবে না, দন্তেন্য হবে, এটা খেয়াল রাখতে হবে। নাচন, নাচন আমরা জানি, নাচন নিয়ে কোনো অসুবিধা নেই। তি দিয়ে বলেছি চলতি, ঘাটতি, কাটতি, ধরতা, তা দিয়ে ধর, ধর যুক্ত তা, ধরতা। অনাটা, অনাটা বলবো, অনাটা কি বলবো না, কান্না, কাঁদ যুক্ত অনা, কান্না, কাঁদনা থেকে কান্না। তাহলে এখানে কাঁদ যুক্ত অনা, খবরদার কেউ দন্তের ন করে চলে আসবে না, কেটে দেবে, সেখান থেকে হচ্ছে কাঁদনা। কাঁদনার সিম্পলিফাইড ফর্ম হচ্ছে কান্না। ঢাকনাতে আবার সেটা হবে না, যেহেতু ওটা কান্নাতে এটা হয়েছে কারণ ওখানে যুক্তাক্ষর আছে বলে, সেই কারণে। রান্না, রান্নাতে হবে রাধ যুক্ত অনা, তার থেকে সিম্পলিফাইড ফর্ম হচ্ছে রান্না। দোলনা হবে না, বাজনা হবে না, পাওনা হবে না, এগুলো শুধুমাত্র পা যুক্ত অনা। দোলনাতে হচ্ছে দোল যুক্ত অনা, ঢাকনাতে হচ্ছে ঢাক যুক্ত অনা, গাওনাতে গা যুক্ত অনা, এইগুলো। ব্যাস, মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের বাংলা কৃত প্রত্যয়। আশা করি এগুলো খুব সহজ। সংস্কৃত কৃত প্রত্যয়টা ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে।
বা সিমিলারলি শব্দ প্রত্যয়গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমরা এখন ধাতু নিয়ে খুব আলোচনা করলাম এতক্ষণ ধরে। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দ প্রত্যয়, তার রুলস গুলো দেখব শব্দ প্রত্যয়ের ক্ষেত্রে। আচ্ছা, শব্দ প্রত্যয়ের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে প্রত্যেকটাই, আগে বলবো যে তদ্ধিত প্রত্যয়, শব্দ প্রত্যয়ের আরেকটা নাম হলো তদ্ধিত প্রত্যয়। আমরা বলেছিলাম যে সংস্কৃত প্রত্যয়ের একটা নাম কৃত প্রত্যয়, লেখাই ছিল নোটসের মধ্যে একদম ফার্স্টে। আর শব্দ প্রত্যয়ের আরেকটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কেন না, এই যে শব্দটা প্রথমে বসছে তার সঙ্গে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, দিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, দিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি তদ্ধিত বা শব্দ প্রত্যয়। এবার সেটা কি হচ্ছে, এই যে শব্দটা বসে সাধারণত সেটা বিশেষ্য এবং সর্বনাম, তারপরে প্রত্যয়টা যুক্ত হচ্ছে। ঠিক আছে, বিশেষ্য আর সর্বনাম এটার ক্ষেত্রে বসে। ধাত্ববয়বটা আমি একটু পরে বলছি। তাহলে প্রথমে যেমন আমি যদি বলি যে উদাহরণ সহ, যেমন হচ্ছে লৌকিক, তাহলে আমরা আগেরটাতে কি দেখেছিলাম, প্রথমে এগুলো ধাতু বের হবে, ধাতু মানে ক্রিয়ার যে মূল অংশ, কিন্তু এগুলোর ক্ষেত্রে ধাতু নয়, এগুলো হচ্ছে শব্দ। তাই লৌকিকের প্রথম শব্দ কি হবে, লোক। লোক যুক্ত হচ্ছে স্নিক, এখানে হবে স্নিক। যখনই আমরা দেখব যে লৌকিক লাস্টে একটা ইক আছে, ইক থাকা মানেই সেটা হবে, প্রত্যয়টা হবে স্নিক। ইক থাকা মানেই হবে স্নিক। আসছি, অ থাকা মানে হচ্ছে স্ন, অ থাকা মানে হচ্ছে স্ন হবে। আর জ থাকা মানে শব্দর শেষে, তাহলে হচ্ছে স্ন, জফালা হয়ে যাবে। আর যদি ইক থাকে, যদি হর্ষই থাকে তাহলে হবে স্নি, আর যদি ইক থাকে তাহলে হবে স্নিক, যদি এও থাকে তাহলে হবে স্নেও। এগুলো কিন্তু আমাদের পড়বার আগে একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যদি শব্দের শেষে আয়ন থাকে তাহলে হবে স্নায়ন, এই প্রত্যেকটা পড়বো এক্ষুনি। স্নায়ন। তাহলে আর যদি ইও থাকে, দীর্ঘই যদি ইও থাকে তাহলে হবে স্নিও, স্নিও হবে। তাহলে এই প্রত্যেকটা নিয়ম একটা একটা করে কি কি উদাহরণ আছে সেগুলো পড়বো। ফার্স্টেই আমি বলেছি যে স্ন, আমরা যদি অ থাকে তাহলে হবে স্নো। কিভাবে থাকবে অটা, যদি এমন হয় যে যাদব, লাস্টে কি হচ্ছে যাদব, এই জায়গাটা আমরা পড়ছি একটু পরে পড়ছি, ওটা শেষে পড়বো। এই যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটা শব্দ প্রত্যয় কিন্তু সংস্কৃত শব্দ থেকে এসেছে। এই যে যাদব, যদি হতো যাদব, লাস্টে একটা উচ্চারণ করছি যখন কি হচ্ছে, একটা অ আসছে না, তাহলে যদু যুক্ত স্ন। ভার্গব, ভৃগু যুক্ত হচ্ছে স্ন। জাহ্ন, আচ্ছা যদি হয় যে জাহ্নবী, এবার হলো জাহ্নবী, তাহলে কি হবে, এখানে আমি বলতে পারি আরে তাহলে তো আপনি বলেছিলেন যে স্নেহ হবে জাহ্নবী থেকে, না, জাহ্নবী থেকে যেটা হবে, জাহ্নবীর শব্দটা হবে জন্মু, জন্মু। তারপরে হচ্ছে স্ন, যেমন অ থাকলে যা হয় স্ন, আর লাস্টে আছে এখানে দীর্ঘই, তাহলে এখানে হয়ে যাবে দীর্ঘ, দিলে জাহ্নবী। সৌমিত্র, সুমিত্রা যুক্ত স্ন। বাসুদেব, বসুদেব যুক্ত স্ন। পার্থ, পৃথা যুক্ত স্ন, মানে শেষে সব অ আছে। দ্রুপদ, দ্রুপদ, এই সরি, এটা শব্দটা হচ্ছে দ্রৌপদী, দ্রৌপদী থেকে হবে দ্রুপদ যুক্ত স্ন যুক্ত ই, দ্রৌপদী। এখানে শব্দটা তাহলে কি হবে, দ্রৌপদী যদি হয়
ঠিকই করেছে, দ্রৌপদী। তাহলে এখানে হবে ধ্রুপদ যুক্ত হলো স্ন যুক্ত হলো ই। তাহলে এইটুকু যে বললাম, কারোর কোনো জায়গায় অসুবিধা হলো প্রথম নিয়মটা বুঝতে, 1 নম্বর নিয়মটা বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে? পরের নিয়মটায় যাচ্ছি, যেটা হচ্ছে স্ন হলো, আচ্ছা আচ্ছা শিব, আরো বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে শিব মানে শৈব, শিব যুক্ত স্ন। আচ্ছা, শরীর থেকে শারীর, শরীর যুক্ত স্ন। আচ্ছা, যেমন হচ্ছে মৌন মানে মুনি যুক্ত স্ন, এই নিয়মগুলো। যৌবন যুবন যুক্ত স্ন মানে তার থেকে অ হয়েছে, তাহলে স্নয়ের যে সরলীকরণ রূপ সেটা হবে অ। ঠিক আছে, স্নয়ের যে সরলীকরণ রূপ সেটা হচ্ছে অ। সবগুলোর শেষে কিন্তু উচ্চারণ হচ্ছে অ, তাই জন্যই স্ন হয়েছে। এবার আসি স্নি। আচ্ছা, জফলা স্ন, বলেছিলাম যে লাস্টে যদি জফলা থাকে তাহলে হবে স্ন, যেমন চাণক্য, এই যে লাস্টে জফলা আছে, চাণক্য অর্থাৎ জফলা, তাহলে চনক যুক্ত হলো স্ন, চনক যুক্ত স্ন। যেমন হচ্ছে দৈত্য, দিতি যুক্ত স্ন, দৈত্য। আদিত্য, অদিতি যুক্ত স্ন। যদি হয় জামদগ্ন তাহলে কি হবে? জামদগ্ন কি হবে? পৌরাণিক চরিত্র যমদগ্নি যুক্ত স্ন, যমদগ্নি যুক্ত স্ন। এবার স্নও থাকতে পারে, অন্তস্থ জও থাকতে পারে, পরীক্ষায় অপশন কোনোটাই ভুল নয়। পৌরোহিত্য, পুরোহিত যুক্ত স্ন, পৌরোহিত্য পুরোহিত যুক্ত স্ন। নেক্সট, এবারে হচ্ছে স্নি। হর্ষই থাকলে বলেছিলাম স্নি হবে, হর্ষই থাকলে স্নি হবে। যেমন কি কি, যদি বলি ফার্স্ট এরটা আর্জুনি কি হবে? অর্জুন যুক্ত স্নি হবে, এটা তো সিম্পলিফাইড রূপ, স্নি হবে। রাবণী, রাবণ যুক্ত স্নি। দাশরথী, দশরথ যুক্ত স্নি, এই যে হর্ষই আছে লাস্টে, দাশরথী, এগুলো মাথায় রাখতে হবে যখন করতে হবে। এই যে হর্ষই আছে, দাশরথী, আবার দেখে নিতে হবে আগেরটা যেন শব্দ হয়, তবেই কিন্তু স্নি বসবে, নইলে আবার তখন অন্য কিছু হয়ে যাবে, তখন আবার কৃত প্রত্যয় হয়ে যাবে নইলে। যদি ধ ইয়ে থাকে, কি বলবো, যদি প্রথমটা শব্দ না থাকে, ধাতু যদি থাকে। আচ্ছা, পরেরটা দ্রৌণী। দ্রৌণী কি হবে দেখি, একটু বলো, দ্রৌণী কি হবে? দ্রৌণী তো শব্দ থেকে এসছে, ধাতু নয়, তাহলে দ্রোণ যুক্ত স্নি, দ্রোণ যুক্ত স্নি। আচ্ছা, আরুণী, অরুণ যুক্ত স্নি। রাবণী, রাবণ যুক্ত স্নি। সাত্তকী, সত্যক যুক্ত স্নি, সাত্তকী, এইগুলো। এবারে হচ্ছে স্নেহ। স্নেহ থেকে হচ্ছে এও, স্নেহ থেকে হচ্ছে এও। আত্রেয়, অত্রি যুক্ত স্নেহ। রাধেয়, রাধা যুক্ত স্নেহ। গাঙ্গেয়, গঙ্গা যুক্ত স্নেহ। বৈমাত্রেয়,
বিমাতা যুক্ত স্নেহ বৈমাত্রেয়, এই যে এও আছে লাস্টে, বৈমাত্রেয়। তারপর হচ্ছে বৈনতেয়, এই যে বিনতা যুক্ত এও, এই যে এও গুলো আছে লাস্টে, রাধেয়, নৈকশেয়, নিকষা যুক্ত, সব স্নেহ হবে এগুলো, মানে এও স্নেহ হবে। স্নেহর সিম্পলিফাইড রূপ হচ্ছে এও। ভাগিনেয়, তাহলে কি হবে, ভগিনী যোগ হলো স্নেহ, সিম্পলিফাইড রূপ হচ্ছে এও। আতিথেয়, অতিথি যুক্ত স্নেহ থেকে এও। এবার হলো স্নায়ন। আচ্ছা, একটা জিনিস বলবো এক্ষেত্রে, যেটা হচ্ছে ওই যে স্নি আছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পুত্র অর্থে ব্যবহার করা হয়, অপত্য বা পুত্র অর্থে ব্যবহার করা হয়, পুত্র অর্থে ব্যবহার করা হয়। পরেরটাও যেমন হচ্ছে ওই স্নায়ন যেটা আছে, এটাও কিন্তু ওই অপত্য বা পুত্র অর্থে ব্যবহার করা হয়। স্নায়ন থেকে আয়ন, অর্থাৎ দক্ষযুক্ত আয়ন, দাক্ষায়ন, মানে স্নায়ন, দক্ষযুক্ত স্নায়ন, সিম্পলিফাইড রূপ আয়ন। নারায়ণ, নরযুক্ত স্নায়ন, সিম্পলিফাইড রূপ হচ্ছে আয়ন। রামায়ণ, রামযুক্ত স্নায়ন। শিবায়ন, শিবযুক্ত স্নায়ন, সব পুত্র অর্থে। বাৎসায়ন, বৎসযুক্ত আয়ন। দৈপায়ন, দ্বীপযুক্ত স্নায়ন, এইগুলো। দৈপায়ন, দ্বীপে জন্ম যার, দৈপায়ন। পরেরটা স্নিক। স্নিকের স্থানে হচ্ছে ইক। স্নিকের স্থানে হচ্ছে ইক। কিভাবে হবে না, যেমন হচ্ছে পৌরাণিক, স্নিক, শেষে একটা নিক রয়েছে, অর্থাৎ ইক। এই যে তার্কিক, ইক। নৈয়ায়িক, ঐতিহাসিক, এই যে ইক। বৈদান্তিক, ইক। সব ইক থাকলে স্নিক। পৌরাণিক, পুরাণ যুক্ত স্নিক। সাংবাদিক, সংবাদ যুক্ত স্নিক, সাংবাদিক। পৈতৃক, পিতা যুক্ত স্নিক। তারপর হচ্ছে কায়িক, কায়া যুক্ত স্নিক, কায়িক। বৈদেশিক, বিদেশ যুক্ত স্নিক, এইগুলো। এবারে হলো যেটা, সেটা হলো স্নেহ। স্নেহটা গুরুত্বপূর্ণ। স্নেহটা কি হবে, স্নেহটা হচ্ছে ইয়, অর্থাৎ জলীয়। জল যুক্ত স্নেহ, জল যুক্ত হচ্ছে স্নেহ। তারপরে হচ্ছে বর্ষীয়, বর্ষযুক্ত স্নেহ। বর্ষযুক্ত হলো স্নেহ, বর্ষীয়। এগুলো থেকে সব ইয় এসেছে, ইয়। এগুলো, তাহলে এই অবধি হলো আমাদের স্নেহ, বর্ষীয়। রাষ্ট্রীয়, রাষ্ট্রযুক্ত স্নেহ, ইয়। রবিবাসরীয়, রবিবাসর যুক্ত স্নেহ, সরলার্থে ইয়। মিশরীয়, মিশর যুক্ত হলো স্নেহ, মিশরীয়।
ম্যাম এগুলোর তাও মূল শব্দগুলো মোটামুটি বোঝা যাচ্ছে। আগের তো ওই ধাতু খুঁজতে খুঁজতেই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ওটাই তো টাফ। ধাতু তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে, এই ইন, এই ইন আর বিন। এবারে একটা বলবো ইতচ, ইতচ দিয়ে বলবো। ইতচ যা সিম্পলিফাইড রূপ হচ্ছে ইতো, ইতচ যার সিম্পলিফাইড রূপ হচ্ছে ইতো, যেমন হচ্ছে পুলকিত, পুলকিত, পুলক যুক্ত হলো ইতো অর্থাৎ ইতচ, প্রত্যয়টা কিন্তু ইতচ, যার সিম্পলিফাইড রূপ ইতো, পুলকিত অর্থাৎ লাস্টে ইতোটা রয়েছে। অঙ্কুরিত, অঙ্কুর যুক্ত ইতচ, পরীক্ষায় কিন্তু বেশিটা এই কনফিউজ করার জন্য ইতচটাই থাকবে, পরীক্ষায় কনফিউজ করার জন্য ইতচটাই থাকবে। কলঙ্কিত, কলঙ্ক যুক্ত ইতচ, রোমাঞ্চিত, রোমাঞ্চ যুক্ত ইতচ, মূর্ছিত, মূর্ছা যুক্ত ইতচ, কল্লোলিত, কল্লোল যুক্ত ইতচ। এইগুলো পরেরটা বলছি, যেটা স্ত্রী হিসাবে ব্যবহার করা হয়, সাধারণত স্ত্রী রূপে যেটা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ইমন। স্ত্রী রূপে যেটা ব্যবহার করা হয়, যার লাস্টে থাকে ইমা, ইমাটা এর সরলীকরণ রূপ। যেমন যদি বলি গরিমা আর মহিমা, এই দুটো শব্দ, একটা গরিমা আর একটা বলবো মহিমা। তাহলে গরিমাকে যদি আমি ভাঙি তাহলে কি বলবো, এটার তো বলেছি প্রত্যয় হবে ইমন, তাহলে গুরুযুক্ত ইমন। গরিমার শব্দটা হবে গুরু, আর মহিমার শব্দটা কি হবে, মহৎ। ইমাটা হচ্ছে সরলীকরণ, তাহলে ইমন, এটা কি হয়, স্ত্রী প্রত্যয় হিসাবে ব্যবহার করা হয়। দ্রাঘিমা, দ্রাঘিমাতে দীর্ঘ, শব্দটা দীর্ঘ যুক্ত ইমন। তনিমা, তনু যুক্ত ইমন। এইগুলো তাহলে এটা হচ্ছে ইমনের ক্ষেত্রে ব্যবহার করব, এটা স্ত্রী রূপে ব্যবহার করা হয়, স্ত্রী হিসাবে ব্যবহার করা হয়। কোনো জায়গায় কারোর আটকালে আমাকে বলবে, আমি থেমে আবার রিপিট করব। আচ্ছা, এবারে হলো, এবার হচ্ছে তন, এটা বলে দিই আগে, তনটা আগে বলে দিই। আচ্ছা মতকটা বলছি আগে, তনটা বলে দিই, এটা ছোট আছে। যেমন হলো, এটা হচ্ছে অব্যয়ের সাথে প্রত্যয়টা যুক্ত হয়। কখন ব্যবহার করা হয় না, কালবাচক অব্যয়ের ক্ষেত্রে, কালবাচক অব্যয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন কি হয়, তন, তনটা তার মানে লাস্টে থাকবে সনাতন কাল, চিরন্তন পূর্বতন, অধস্তন, প্রাক্তন, এই শব্দগুলো। পুরাতন, পুরাযুক্ত তন মানে পূর্বযুক্ত তন, পূর্বতন। পুরাতন হলে পুরাযুক্ত তন, অধস্তন হলে কি হবে, অধ যুক্ত তন, প্রাক যুক্ত তন, প্রাক্তন। চিরন্তন হলে কি হবে, চিরম যুক্ত তন, চিরম যুক্ত তন। ঠিক আছে, চিরম যুক্ত তন, চিরন্তন, এগুলো হলো তন। না ওটা তো আমরা চিরই করে দিয়ে আসতাম, চিরম আর করতাম না। হ্যাঁ, এটা অনেক জায়গায় চির, অনেক জায়গায় চিরও আছে, আবার অনেক জায়গায় চিরমও ইউজ করা হয়।
বামুনদেব আবার চির বলতে পারে। ও আমি তো ভাবলাম চিরটা ভুল, আমি তো সেটাই ভাবছি যে চির হলে তো লেখা থাকলে চিরই লিখে দিয়ে আসতাম। না না না, ভুল নয়, এগুলো একটু যেহেতু শব্দ আছে, চির ঠিক, কোনো অসুবিধা নেই, ভুল নেই। আচ্ছা, এই অবধি বোঝা গেছে তো, তনটা অবধি? আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এবারে দেখো, এবারে যেটা বলবো সেটা হচ্ছে মতু। আমরা এর আগে আমি বলেছিলাম যে মান, যে লাস্টে যে মান থাকা, আমরা কৃত প্রত্যয়ের সময় পড়েছিলাম বর্তমান, মনে পড়ছে সেই মান থাকা? তা আমি মানটা বলেছিলাম যে এটা আমরা কিন্তু শব্দ প্রত্যয়ের ক্ষেত্রেও পাবো, এইবারে পেয়েছি মান। সেক্ষেত্রে তফাৎ ছিল এটাই, বর্তটা ছিল, এটা ছিল ধাতু প্রত্যয়, ধাতু থেকে শব্দটা এসছে, অর্থাৎ বৃদ্ধ ধাতু ছিল বলেই এটা হয়েছিল বৃদ্ধ যুক্ত সানোচ। অর্থাৎ যদি সেটা ধাতু হয় তাহলে হয়ে যাবে সানোচ, লাস্টে যদি মান থাকে, ধাতু হলে প্রথমটা পরেরটা হয়ে যাবে সানোচ। আর যদি এটা শব্দ হয়, এই প্রথমটা যদি শব্দ হয় তারপরে যদি মান থাকে তাহলে সেটা হয়ে যাবে মতুপ। তাই জন্য পরীক্ষার হলে দেখে করতে হবে, অপশানে মতুপও দেওয়া থাকবে আর সানোচও দেওয়া থাকবে, তো প্রথমটা দেখতে হবে ওটা ধাতু আছে না শব্দ রয়েছে। যেমন কি কি হতে পারে, যেমন ধীমান, ধী যুক্ত মতু, ধীমান। যেমন হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধি যুক্ত মতু, কারণ এগুলো সব শব্দ, বুদ্ধিমান। তারপর হচ্ছে শক্তিমান, শক্তি যুক্ত মতু, মান থাকলে মতু আর বান থাকলে বতু, ঠিক আছে? মান থাকলে মতু আর বান থাকলে বতু। যেমন হলো পুণ্যবান, ওখানে বান আছে তাই পুণ্য যুক্ত বতু। আয়ুষ্মান, আয়ু যুক্ত মতু। বলবান, বল যুক্ত বতু। এই জায়গাগুলো মতুপে হসন্ত হবে, বতুপে হসন্ত হবে। আবার অনেক জায়গা দেওয়া থাকে না, কিন্তু অনেক জায়গায় দেওয়া থাকে। মতুপে হসন্ত হবে, বতুপেও হসন্ত হবে, নিয়ম অনুযায়ী হসন্ত হবে। বামন দেবও তাই করেছে, অনেক পুরনো বইয়েও তাই আছে, এখনকার বইতে অনেক ভুলভাল। মতুপ আর বতুপের ক্ষেত্রে হসন্ত হবে, এখানে বলে দিলাম। আচ্ছা, যদি আমি বলি যে ভগবান, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি ভগবান শব্দটার প্রত্যয়ের ক্ষেত্রে হয় না, হয় যেটা ভগ প্লাস হচ্ছে বতু, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এক্ষেত্রে হবে ভগযুক্ত মতুপ হয়, এটা বতুপ হয় না, শব্দটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ভগবত। কর্তৃকারকে এটা হয় ভগবান, ঠিক আছে? কর্তৃকারকে এটা হবে ভগবান, দু একটা তো সবসময় ভগবত হবে, এটার ক্ষেত্রে ভগযুক্ত মতু ব্যতিক্রম থাকে, তাই জন্য এখানে হবে মতু, ঠিক আছে? কখন হয়? অকার আকার এইগুলো, অ আর ময়ের পরে মতু প্রত্যয় হয়। ম্যাম ভগবত তো বড় রয়েছে, মনেই তো। হ্যাঁ, কিন্তু এই এটা ব্যতিক্রমী নিয়ম, সেই কারণে এটা যেহেতু বললাম যে অ আর ম থাকলে, অ আর ম থাকলে মতুপ হয়, যেমন ভগবত বা ভগবান এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে লক্ষ্মীবান, দেখো দেখো এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে আত্মবান, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে মতুপ হবে। আত্মবানটা কি হবে? আত্মন হবে, আত্মন যুক্ত মতুপ, শব্দটা হবে আত্মন। কিছু কিছু ক্ষেত্রে বললাম যে ব্যতিক্রম থাকে, সেটা বলে দিলাম কোন কোন ক্ষেত্রে। আর সাধারণত শ্রীমান, দ্যুতিমান, বুদ্ধিমান, সংস্কৃতিমান, রুচিমান, এগুলো একদম ফ্ল্যাট, তো এগুলোর ক্ষেত্রে মতুপ হবে।
বতুপের ক্ষেত্রে হয় না, মতুপের ক্ষেত্রেই এটা। তাহলে তন হলো, ইমন হলো, মতুপ হলো। এবার আসি ময়ট। ময় থাকলে কি হয়? আচ্ছা, ইমনও বলে দিয়েছি, ময়টটা বলছি। যেমন কোনো কিছুর ব্যক্তি, বিকার, কোনো কিছুর আকার, এইগুলো বোঝাতে গেলে এই ময়ট শব্দটা ব্যবহার করা হয়। আকার, ব্যক্তি, আকার, ব্যক্তি, এইগুলো বোঝালে ময়ট বসবে। ময়ট, এই ময়টটাও হচ্ছে একটা, ময়ট হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। যেমন যদি আমি বলি জলময়, শেষে যদি ময় থাকে, জলময়, জল যুক্ত ময়ট, জলময়, মৃন্ময়, মৃৎ যুক্ত ময়ট, শিলাময়, স্বর্ণময়, চিন্ময়, চিৎ যুক্ত ময়ট, এগুলোর ক্ষেত্রে হবে। তারপরে হচ্ছে শেষে যদি কোনো কিছু তারতম্য বোঝায়, কোনো কিছু যেমন হচ্ছে মহীয়স, এই যে ইয়স যদি ব্যাপারটা থাকে, মহীয়স, এই যে ইয়স, মহীয়স, মহীয়স কি হবে? মহৎ যুক্ত হচ্ছে ইয়স, মহৎ থেকে ইয়স। তারপরে যেমন হচ্ছে ভুয়স, ভুয়সটা কি হবে? মানে ইয়স আর ইয়সন প্রত্যয় কি একই? হ্যাঁ, বলো বলো আরেকবার। ভুয়ো, ভুয়ো যোগ ইয়স। আর ইয়সন একই প্রত্যয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুয়সের ক্ষেত্রে বহু হবে, বহু যুক্ত ইয়স। মানে মানে সংস্কৃতে দেখেছি ভুয়াসটা ভূযুক্ত ইয়সন করা আছে, না না না, এটা হয় না। একই তাই তো? না না, একই নয় ওটা। এটা তো সংস্কৃত নয়, এটা হচ্ছে শব্দ থেকে এসেছে, ধাতু থেকে তো আসেনি। ওই জন্য এখানে হচ্ছে শব্দটা হয়ে গেছে বহু, বহুযুক্ত ইয়স। ও ম্যাম, ওখানে তো লেখা থাকবে না যে সংস্কৃত থেকে এসছে না বাংলা থেকে এসছে, আমরা কি করে বুঝবো? এটা তো প্র্যাকটিস করতে হবে, কিছু তো করার নেই, ওই জন্যই তো এটা পড়াচ্ছি। এটা তো শব্দ। তাই না? ইয়সটা কখন বোঝায়? যখন কোনো তারতম্য বোঝাচ্ছে। এটা তো শব্দ প্রত্যয়। বহু থেকেই হয় এটা, ঠিক আছে। আর ভূযুক্ত ইয়স, এখনকার বইগুলোতে আছে কিছু কিছু ইয়স, বহু থেকে ইয়স, কিন্তু বহু হবে না, ঠিক আছে। এটা বামন দেব তাই করেছে, বহু বহু হবে, ভূটা হবে না, ইয়স এখানে ভূ হবে না। এটা কি হয়? যখন দুটো বস্তুর মধ্যে কোন রকম ডিফারেন্স বোঝানো হয়, তখন এই ব্যাপারটা হয়। ডিফারেন্স বোঝানো হয়, কোনো উৎকর্ষ মানে তুলনা বোঝাচ্ছে, তখন এই ইয়স ব্যাপারটা আসে, ঠিক আছে। ও ম্যাম, তাহলে মহীয়সীর ওখানে কি তুলনা করছে? মানে আমরা তো কারোর সঙ্গে কারোর তুলনা অর্থেই তো এই সে মহীয়স বা মহীয়সী বা মহীয়ান, এটা বোঝাই না, ব্যক্তির মধ্যে আর বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে। আমরা তো দুজনকে, ধরো আমি বলছি, আমরা কখনো দুজনকে একসঙ্গে জ্যেষ্ঠ বলতে পারি না, বলতে পারি কি? একজনকেই আমরা জ্যেষ্ঠ বলি, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হলো যে যদি এই ইয়স আর আরেকটা হলো ইষ্ঠ, এটা ইষ্ঠ হবে, এটা ইষ্ঠ হবে, ইষ্ঠ, ঠিক আছে, ইষ্ঠ। একটা হলো ইষ্ঠ
মূর্ধন্য শয়ে ঠয়ে, আর একটা হলো ইয়স। যদি এটা ইষ্ঠ হয়, আমার যদি প্রশ্ন হয় যে জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ যদি আমি বলি শব্দটা হলো জ্যেষ্ঠ, বলো তো এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? তাহলে কি বলবে? যে যুক্ত ইষ্ঠ, এটা বলবে? বলবে কি? না ম্যাম, এটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটার শব্দটা হবে বৃদ্ধ। ঠিক যেমন আগেরটা থেকে আমি বললাম ভূয়স, ভূয়সের শব্দটা হচ্ছে বহু, তের ক্ষেত্রে হলো বৃদ্ধ, বৃদ্ধ যুক্ত ইষ্ঠ, জ্যেষ্ঠ। বৃদ্ধ যুক্ত ইষ্ঠ হলো জ্যেষ্ঠ। যদি আমি বলি শ্রেষ্ঠ, তাহলে কি হবে? শ্রেয়যুক্ত ইষ্ঠ। না, সেক্ষেত্রে হবে তুমি কারোর প্রশংসা করে বলছো, প্রশস্য যুক্ত ইষ্ঠ, প্রশস্য। এগুলো জানার কথা নয় বলেই বলে দিলাম। প্রশস্য, প্রশস্য যুক্ত ইষ্ঠ। তাহলে মহীয়স মহৎ যুক্ত ইয়স, ভূয়স বহুযুক্ত ইয়স, লঘিষ্ঠ লঘুযুক্ত ইষ্ঠ, গরিষ্ঠ গুরুযুক্ত ইষ্ঠ। যেমন হচ্ছে জ্যেষ্ঠ বৃদ্ধযুক্ত ইষ্ঠ, যেমন হচ্ছে শ্রেষ্ঠ প্রশস্য যুক্ত ইষ্ঠ। এইগুলো আরো করাবো, এগুলো আগে করো, তারপর আরো করাবো। ইলোটা সহজ, লাস্টে ইলো আছে, পঙ্কিলো, সর্পিলো, সর্পযুক্ত ইলো, ফেনিল, কুটিল, এগুলো নিয়ে খুব একটা কিছু কঠিন নয়। কুটিলটা শুধু হবে কুট যুক্ত ইলো, কুটিল। এই যে এই যে আছে ইলোটা, র ল পাণ্ডু, পাণ্ডু যুক্ত র। যেমন হচ্ছে কুশল, কুশ যুক্ত ল। এইগুলো শ্যামল, র ল মধুর, মধু যুক্ত র। আচ্ছা, বৎসল বৎস যুক্ত ল, শ্যামল শ্যাম যুক্ত ল, এগুলো তো একদম ইজি। শীতল শীত যুক্ত ল, একদম ইজি এগুলো। র আর ল এটা। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ওকে, যাই হবে শব্দ থাকবে, সংস্কৃত শব্দ থেকে আসতে পারে, শব্দগুলো এসছে বলেই ওই চেঞ্জ হয়েছে। যেমন ওই শ্রেষ্ঠ জ্যেষ্ঠ এইগুলো চেঞ্জ হয়েছে কারণ এগুলো সংস্কৃত শব্দ থেকে এসছে, কিন্তু এগুলো শব্দ, এগুলো ধাতু নয়। ভুটা সাধারণত ধাতু হিসাবে ব্যবহার করা যায়, ওই জন্য ওটা হবে না, ওই জন্য ওটা চেঞ্জ হয়েছে গিয়ে বহু হয়ে গেছে। তাহলে এগুলো হলো, এবার আমি বলে দেবো এই জায়গায়, সেটা হলো ধাত্ববয় প্রত্যয়। আমরা এতক্ষণ ধরে যেটা পাচ্ছিলাম, অবশ্যই এটা দেখতে হবে, যেটা আমি বলছিলাম যে ধাত্ববয় প্রত্যয়ের ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। এখনো পর্যন্ত আমরা শুধু এইটা পড়েছি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এখন এই দুটো বাকি আছে, বাংলা আর বিদেশি। একদম ইজি, এই দুটো করিয়ে দেবো। ধাত্ববয়টা দেখো, কোথায় গেল, এই যে ধাত্ববয়বটা দেখো, আমরা এতক্ষণ কি পড়ছিলাম, পড়লাম যে প্রথমে ধাতু বা শব্দ বসবে, তারপরে প্রত্যয়টা বসবে, দিয়ে একটা নতুন শব্দ তৈরি হবে। এই ধাত্ববয় প্রত্যয় মানে হচ্ছে ধাতু বা ধাতুটা বসবে বা শব্দ,
তার সঙ্গে প্রত্যয়টা বসবে, দিয়ে নতুন যেটা তৈরি হবে সেটাও একটা ধাতুই হবে, সেটা কিন্তু কোনো মতেই নতুন শব্দ হবে না, সেটা কিন্তু কোনো মতেই নতুন শব্দ হবে না। তাহলে নামপদ বা শব্দ, তার সঙ্গে ধাতু বসছে, তার সঙ্গে নতুন, তার সঙ্গে প্রত্যয় বসছে, যুক্ত হয়ে একটা নতুন ধাতু তৈরি করছে, কখনোই কিন্তু নতুন শব্দ তৈরি করছে না। তাকেই আমরা বলি ধাত্ববয় প্রত্যয়। এইভাবে পড়লে পড়াটা একদম রেডি হয়ে যাবে। যেমন করা, কর যুক্ত আ, করা। এই যে করার মধ্যে কি আছে? করা, কর যুক্ত আ, করটাও হচ্ছে একটা ধাতু, আটা একটা প্রত্যয়, নতুন যেটা বেরোলো সেটাও একটা ধাতু। করা, পড়া, তারপরে হচ্ছে চলা, হাতা, এইগুলো। এই যে জিজ্ঞাসু, জিজ্ঞাসা, যেটা জিজ্ঞাসা থেকে কি হবে? জ্ঞা যোগ শন, ধাত্ববয় প্রত্যয়, শনটা, জ্ঞাটা ধাতু, অ যোগ আ, তার থেকে জিজ্ঞাসা, তা লাস্টে এই জিজ্ঞাসাটাও কিন্তু এটা ধাতু থেকেই বেরোচ্ছে। বিষাইছে বলে না, বিষ, বিষ যুক্ত আ, বিষাইছে, হ্যাঁ, বিষ যুক্ত আ, বিষটাও ধাতু, আটা প্রত্যয়, যেটা বেরোচ্ছে সেটাও একটা ধাতু। এইভাবে হয়েছে ধাত্ববয় প্রত্যয়। প্রত্যয় আর বিভক্তির মধ্যে প্রত্যয় নতুন শব্দ সৃষ্টি করতে পারে, কিন্তু বিভক্তি নতুন শব্দ কখনোই সৃষ্টি করতে পারে না। ধাতু বা শব্দের সঙ্গে বসে, ধাতুর সঙ্গে স্পেশালি বসে বিভক্তি, তবেই সেটা সম্ভব হয়। ওরা একা একা বসে কিছু করতে পারে না, কিন্তু প্রত্যয় একা বসে কিছু করতে পারে, একটা নতুন শব্দ তৈরি করতে পারে। এটা বিভক্তি পড়াবো, ধাতু আলাদা করে পড়াবো, আবার বলবো ধাতু আর বিভক্তি আলাদা পড়াবো ক্রিয়াপদের পর। এবারে আসছি বাংলা তদ্ধিত প্রত্যয় আ। এতক্ষণ ধরে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়েছি, বাংলা তদ্ধিত প্রত্যয়টা পড়ব। এই সপ্তাহে পরীক্ষা নেব প্রত্যয়, বলেই রাখছি। এই একটা টপিকই রেডি করবে ঠিক করে। আচ্ছা, যেমন হচ্ছে আ, আমি, আমু, মানে পাকামি, এগুলো একদম ইজি, মোস্ট ইজি, আসে না পরীক্ষায়। বোকামো, বোকা যুক্ত আমু, গুন্ডামি, গোড়ামি, গোড়া যুক্ত আমি, ছেলেমি, এইগুলো ঠিক আছে। তারপরে আড়ি, আড়িটা হচ্ছে আড়ি, শাখারি, তারপরে হচ্ছে চামার, চাম যুক্ত আর, চামার। বৃত্তি মানে পেশা বোঝাতে ব্যয়, কাশারি, পূজারি, এইগুলো এটা আড়ি থেকে, মানে অর্থাৎ বৃত্তি অর্থে ব্যবহার করা। মাস্টার যুক্ত মাস্টারি, চালাকি, ফাঁসি, ফাঁস যুক্ত ই, ফাঁসি, কাশারি, এইগুলো। ই প্রত্যয়, চালাকি যেটা বললাম, বজ্জাতি, বজ্জাত যুক্ত ই, মাস্টার যুক্ত ই, মাস্টারি। ঢাকাই, আই অর্থে ব্যবহার করা আছে, ঢাকাই এর ক্ষেত্রে ঢাকা যুক্ত আই, ঢাকা যুক্ত ইও ব্যবহার করা হয়, ঢাকাই। পাটনাই, পাটনা যুক্ত ই ব্যবহার করা হয়। এগুলো পেশা অর্থে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে তেলি, তেল যুক্ত ই, বৃন্দাবন যুক্ত ই, বৃন্দাবনী, হিসাব যুক্ত ই, হিসাবী, বসন্ত যুক্ত ই, বাসন্তী, এইগুলো। আর একটু আগে বললাম যে আমরা তিন ধরনের শব্দ প্রত্যয় দেখবো, একটা সংস্কৃত, একটা দেশি, একটা হলো বিদেশি। এই যে বিদেশি তদ্ধিত প্রত্যয়, সরি বাংলা আর বিদেশি। তো
তো বাংলাটা আগেরটা দেখলাম, এবার এটা বিদেশি, মানে বিদেশি শব্দ থেকে এসেছে। এই যে আমরা বৃন্দাবন, তারপরে এগুলো বাংলা শব্দ থেকে এসেছে। নমস্কারী, নমস্কার যুক্ত ই, এইগুলো। কাশ্মীরি, কাশ্মীর যুক্ত ই, এইগুলো, এগুলো দীর্ঘই হবে লাস্টে যদি দীর্ঘই থাকে। জালিয়া, জাল যুক্ত ইয়া, এটা আবার কি হয়, এতে পরিণত হয়। যেমন কাঁদনিয়া, কাঁদন যুক্ত ইয়া থেকে কাঁদুনে, একার। আর এখানে যেমন আনা, আনি, অর্থাৎ বাবু আনি, বাবু যুক্ত আনি, দাদাগিরি, শিক্ষানবিশ, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। শিক্ষানবিশ, শিক্ষাযুক্ত নবিশ, ঠিক আছে, শিক্ষানবিশ। যেমন বাজিগর, নেশাখোর, এগুলো তো তেমন কিছু চেঞ্জ নেই। পিকদানি, বাতিদান, সন্ধির মতো, ঠিকাদার, জোরদার, এইগুলো দার অর্থে ব্যবহার করা হয়েছে, দার। দোকানদার, দোকানযুক্ত দার, বাজনদার, বাজনযুক্ত দার, মজুদদার, ঠিকাদার, আড়ত যুক্ত দার, আড়তদার, এইগুলো। গিন্নিপনা শব্দটা আসে, ঠিক আছে, গুণপনা আসে, সতীপনা আসে, বেহায়াপনা আসে, এই শব্দগুলো মাঝে মাঝে আসে, খুব রেয়ার। সই, মানানসই, চলনসই, জুতসই, এই শব্দগুলো। বাজ, গল্পবাজ, যুদ্ধবাজ, এইগুলো। ওয়ালা। আচ্ছা, এবার একটা পড়াবো যেটা হলো নির্দেশক প্রত্যয়। আমরা কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় ছাড়াও দুটো প্রত্যয় আমাদেরকে পড়তে হবে, একটা ধাত্ববয় প্রত্যয়, একটা নির্দেশক প্রত্যয়। সেগুলো কি কি? নির্দেশক প্রত্যয়টা হচ্ছে যে কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে বর্ণ সমষ্টি প্রত্যয়ের মতো করে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে একটা বর্ণ বা বর্ণ সমষ্টির দ্বারা, এবং যেটা প্রত্যয়ের মতো ব্যবহার করা হয়, যাকে বলা হচ্ছে নির্দেশক প্রত্যয়। ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহার করা হয়, নির্দেশ করা হয় যে বর্ণ সমষ্টির দ্বারা। এবং ওটা কি হচ্ছে, প্রত্যয় রূপে ব্যবহার করা হচ্ছে বর্ণ সমষ্টির দ্বারা, এবং যেটা প্রত্যয় রূপে ব্যবহার করা হয়, এটা প্রত্যয় রূপে ব্যবহার হয়। কি রকম, উদাহরণটা বলি, ইজি। যেমন ছেলেটা, যেমন হচ্ছে টা টুকু, দুধটুকু খেয়ে ফেললো। আচ্ছা, যেমন হচ্ছে ইলো, ইলো, চিনিলো, ঠিক আছে, এইগুলো। গাছি, গাছ, এইগুলো, লাঠি, গাছ, এই সমস্ত, এই শব্দগুলো হলো নির্দেশক প্রত্যয়, আসে না পরীক্ষায়। আর একটা হলো সার্থিক প্রত্যয়, খুব একটা আসে না, হয়তো সংজ্ঞাটা চাইতে পারে জানতে। সার্থিক প্রত্যয়, এটা হলো মূল শব্দের সঙ্গে যখন আমরা প্রত্যয়টা যোগ করছি, শব্দের সঙ্গে দিয়ে যখন প্রত্যয় নিষ্পন্ন শব্দের অর্থটা কোনো পরিবর্তন ঘটে না সেটাকে। যেমন হচ্ছে দুষ্টু, দুষ্টু, যেমন হলো দুষ্ট যুক্ত হচ্ছে উ দিয়ে যে নতুন যে শব্দটা বেরোচ্ছে, বেরিয়ে কি হচ্ছে,
নতুন যে শব্দটা বেরোচ্ছে দুষ্টু, শব্দটার কোনো পরিবর্তন ঘটছে না। বান্ধব, বন্ধু যুক্ত হলো অ, বান্ধব, শব্দটার কোনো পরিবর্তন ঘটছে না। চোরা, চোর যুক্ত আ, জমাটি, জমাট যুক্ত ই, এইগুলো কোনো পরিবর্তন ঘটছে না। এটাকে আমরা বলবো সার্থিক প্রত্যয়, সার্থিক প্রত্যয়। তাহলে যখন শব্দের সঙ্গে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, দিয়ে নতুন যে শব্দটা তৈরি হচ্ছে, সেই শব্দটার কোনো পরিবর্তন ঘটে না, সেই প্রত্যয়জাত শব্দের কোনো পরিবর্তন ঘটে না, সেটাকে সার্থিক প্রত্যয় বলা হয়। ও ম্যাম আর একবার বলে দিন, একটু লিখে নিই। হ্যাঁ লেখো। মূল শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করলে, মূল শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করলে যখন প্রত্যয় নিষ্পন্ন, এক মিনিট ঝড় উঠেছে। বিভৎস ঝড় উঠেছে, দেখুন। আমাদের এখানেও মেঘ ডাকছে। হ্যাঁ, এর আগে অলরেডি অনেক জায়গায় হয়ে গেছে ঝড় বৃষ্টি। আমি বললাম না একটু আগে তোমাদেরকে, যদি ক্লাস করাতে না পারি, যাকে হয়ে গেছে ভালো হয়েছে, লিখে না। মূল শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করলে যখন প্রত্যয় নিষ্পন্ন শব্দের, যখন প্রত্যয় নিষ্পন্ন শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না, প্রত্যয় নিষ্পন্ন শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় সার্থিক প্রত্যয়। উদাহরণটা লিখে নাও। দুষ্টু, বান্ধব, চোরা, জমাটি, এই চারটে। ঠিক আছে, ধাত্ব বয়বটা নোটেই আছে, আর নির্দেশকটা পাশে বলে দিয়েছি। ম্যাম ছুটি? হ্যাঁ, আজকের মতো ছুটি। এই সপ্তাহে তাহলে প্রত্যয় নেব, আগামীকাল এসএলএসটি তে টেক্সট পড়াবো আগামীকাল। আর তোমাদের এই সপ্তাহে প্রবন্ধের কোয়েশ্চেন গুলো দেবো, তোমাদেরটা কবে করাবো আমি বলে দিচ্ছি পরে, তোমাদের গ্রুপে বলে দেবো। ঠিক আছে, কালকে এসএলএসটি তে টেক্সট পড়াবো। ম্যাম এসএলএসটি কি তাহলে আমরাও বসবো? হ্যাঁ অবশ্যই, কেন নয়, এ কি